ইসলামী ছাত্র শিবির 30 দফা সংস্কার প্রস্তাবনা জাতির কাছে পেশ করেছে। সেটা কি আপনারা জানেন? ইসলামী ছাত্র শিবিরের ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু দেখে নেবেন। শিক্ষা সংস্কারের দাবিতে ইসলামী ছাত্র শিবির 30 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং আমরা বিশ্বাস করি আমরা সে আলোকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। বাংলাদেশের শিক্ষার্থীরা তারা যেখানে গিয়েছে, অক্সফোর্ডে গিয়েছে, কেমব্রিজে গিয়েছে, হার্ভার্ডে গিয়েছে, MIT-তে গিয়েছে, যেখানে গিয়েছে তারা ওইখানে সারা দেশ সেরা হয়েছে, সেখানে তারা নেতৃত্ব দিয়েছে। তাহলে ওইখানে গিয়ে যদি তারা নেতৃত্ব দিতে পারে তাহলে বাংলাদেশে আমরা যারা শিক্ষার্থীরা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন হতাশায় কাটাবে? কেন তারা জাতির নেতৃত্ব দিতে পারবে না? তো এখনই সময় আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য এবং আমাদের একদম প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি, কলেজ পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার এবং সেই শিক্ষা সংস্কার আন্দোলন আমরা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা খুব দ্রুতই শুরু করব এবং আমরা আশা করব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা আমাদের এই যৌক্তিক আন্দোলনের যে আন্দোলন আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমি প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনরা, আমরা এখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছে, জীবনের সবচেয়ে গোল্ডেন সময় আমরা পার করছি। আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই, আমরা প্রথম বর্ষে আসার পরে মনে করি আমার জীবনে আমি সাকসেস হয়ে গেছি, সফল হয়ে গেছি। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করছেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এটা কিন্তু আপনার জীবনের সফলতা না। আপনার জীবনের সফলতা হচ্ছে আপনি এই সমাজে কতটুকু কল্যাণের কারণ হতে পেরেছেন। আপনার এই সমাজে বেঁচে থাকাটা সবাই অনুভব করে কিনা, আপনার এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে সমাজের কল্যাণ হচ্ছে কিনা, নাকি আপনি সমাজের অকল্যাণের কারণ হচ্ছেন। সে কারণে প্রথম বর্ষ থেকেই আমরা যারা এখানে শিক্ষার্থীরা আছি, আমাদেরকে পরিকল্পনা আলোকে আমাদেরকে আগাতে হবে। আমরা যে স্বপ্ন নিয়ে আমরা এই ক্যাম্পাসে ভর্তি হয়েছি, আমাদের পিতামাতা আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে, আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নের আলোকে আমরা যেন নিজেদেরকে গড়তে পারি, সেই ধরনের কম্পিটেন্ট এবং অনেস্টি সম্পন্ন মানুষ হিসেবে আমাদেরকে গড়ে উঠতে হবে। এবং সেটার জন্য প্রথম বর্ষ হচ্ছে জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম। প্রথম বর্ষ থেকে যেন আমার বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। আমার যে ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করি ওই ডিপার্টমেন্টে যেন আমার একটা এক্সেলেন্সি থাকে, আমার যেন সাউন্ড নলেজ থাকে। একই সাথে আমার বিভিন্ন ধরনের কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে এঙ্গেজ থাকা। আমাদের এখানে আপনাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কোকারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, ডিবেট আছে, বাদন আছে, অনেকগুলো সংগঠন আছে। এই সংগঠনের সাথে এঙ্গেজ থাকা, তাহলে আপনার কমফোর্ট জোনটা ভেঙে যাবে। সবার সাথে কীভাবে একসাথে কাজ করতে হয় সেই বিষয়গুলো আপনি সহজে শিখতে পারবেন। তো আমি অনুরোধ করব, প্রথম বর্ষে সময় হচ্ছে নিজের এক্সেলেন্সি, একই সাথে স্কিল ডেভেলপমেন্ট করা এবং একই সাথে যদি পারা যায়, বর্তমান প্রযুক্তি সারা বিশ্বে আজকে যে প্রযুক্তিতে যত বেশি অগ্রসর সে তত বেশি সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। প্রথম বর্ষ থেকে যদি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি বেসিক আইটি যে কোর্সগুলো আছে সেগুলো করে নিতে পারেন এবং অ্যাডভান্স যে কোর্সগুলো আছে সেগুলো যদি একসাথে করতে পারেন তাহলে আপনার লাইফটা অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠবে। সেকেন্ড ইয়ারে গিয়ে আপনার একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি যদি আপনি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারেন, এখানে যারা আছেন আপনাদের ডিপার্টমেন্টের রেজাল্টের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি যদি আপনি একটু চায়না জানেন, অথবা আপনি একটু ফ্রেঞ্চ জানেন, অথবা জাপানিজ, যে কোনো একটা ভাষা, অথবা আরবি, ইংলিশ, একটা যদি এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে দেখবেন যে আপনার ওভারঅল সক্ষমতা, আপনার কম্পিটেন্সি, আপনার সব কিছুর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আমি অনুরোধ করব, সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি যেন একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শেখেন এবং এই প্ল্যানটা যেন আপনার থাকে, একের অধিকও আপনি শিখতে পারেন। থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি পারেন, আপনাদের এখানে যাদের হায়ার স্টাডিজের পরিকল্পনা আছে, যদি আপনি IELTS-এর প্রস্তুতি নিতে পারেন অথবা GRE-র প্রস্তুতি নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার এটা যদি BCS-ও দেন সেখানেও আপনার কাজে লাগবে। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে, এক্ষেত্রে ইসলাম ছাত্র শিবিরে আমাদের যারা মেন্টররা আছে তারা আপনাদেরকে বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে কানেক্ট করে দেবে। আমাদের অনেক রিসোর্স আছে, সেই রিসোর্সের সাথে আপনারা কানেক্ট হয়ে আপনাদের এই কোর্সগুলো আপনারা করতে পারবেন। একই সাথে ফোর্থ ইয়ার মাস্টার্সে আপনারা যদি BCS অথবা কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেই এক্সামের প্রস্তুতি নেন, তাহলে আপনি আমাকে বলেন, আপনাকে আর পৃথিবীতে কেউ আছে যে আপনাকে দমায়ে রাখতে পারবে? একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যদি সে তার একাডেমিক এক্সেলেন্সি থাকে, তার ডিপার্টমেন্টের একটা ভালো রেজাল্ট থাকে, একই সাথে যদি তার সফট স্কিলগুলো সে ডেভেলপ করে, একই সাথে যদি সে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, একের অধিক যদি এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে, একই সাথে যদি সে IELTS এবং GRE-র প্রস্তুতি যদি তার থাকে এবং 2 বছর ধরে যদি সে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর যদি সে প্রস্তুতি নেয়, তাহলে আপনি আমাকে বলেন এই স্টুডেন্টের অনার্স শেষে, মাস্টার্স শেষে তার পজিশনটা কোন পজিশনে চলে যাবে?
সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সে কম্পিটেন্ট হয়ে উঠবে। তো এইভাবে আমাদেরকে কম্পিটেন্ট হয়ে ওঠার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজটা হচ্ছে এটাই, আমাদের নলেজের উৎপাদন করা, নলেজের প্রতি সবাইকে আগ্রহী হিসেবে তৈরি করা, নতুন নতুন ইনোভেশন ক্রিয়েশন নিয়ে আসা। তা আমি বিশ্বাস করি প্রথম বর্ষ থেকে আপনারা যদি আপনাদের নিজেদেরকে সময়ের কাজ সময়ের সাথে শেষ করতে পারেন এবং প্রতিদিন যদি আপনারা যদি নিজেদের আত্মপর্যালোচনা করেন এবং বর্ষভিত্তিক পরিকল্পনা আলোকে আপনারা আপনাদেরকে সাজাতে পারেন, তাহলে অবশ্যই আপনার অনার্সের পরে মাস্টার্স পরে আপনার ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধ হয়ে উঠবে। একই সাথে ক্যারিয়ার সমৃদ্ধ করার পাশাপাশি আপনার ক্যারেক্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ক্যারিয়ার গড়লেন কিন্তু আপনার ক্যারেক্টার থাকলো না, তাহলে এই ক্যারিয়ারের কোনো দাম নাই। আমরা বিগত ফেস্টিভ্যালে আমলে অনেক বড় বড় ক্যারিয়ারওয়ালা লোকদেরকে দেখতে পেয়েছি, কিন্তু তাদের ক্যারেক্টার না থাকার কারণে এই ক্যারিয়ারের কোনো মূল্য নাই, আজকে তার দেশ থেকে পালাইছে। সুতরাং আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও লাগবে, একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও লাগবে। এখন এই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারের জন্য আপনার ভালো সার্কেল দরকার, এবং সেই ভালো সার্কেলের জায়গা থেকে আমি আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের মতো অসাধারণ একটি সংগঠনকে আপনাদের সামনে আমি হাজির করছি। একটু আগে ডক্টর আফজাল হোসেন ভাই বলে গিয়েছেন, ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, দলীয় স্বার্থ নাই, শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আমরা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য আমরা কাজ করতে চাই। আমরা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে ধরনের কিছু জেনুইন মানুষ দরকার, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা দরকার, যারা সততার ব্যাপারে সবসময় অটল থাকবে, যারা সবসময় ইনসাফের পক্ষে অটল থাকবে, যারা সবসময় দেশের জন্য যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকবে, যারা সবসময় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সবসময় তাদের লড়াই জারি রাখবে, সেই অসাধারণ একটি সংগঠন ইসলামী ছাত্র শিবির। তো ইসলামী ছাত্র শিবিরের সাথে যদি আপনারা কানেক্ট থাকেন, মেন্টর দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যদি আপনারা কানেক্ট থাকেন, তাহলে আপনার লাইফটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। আপনার কখনো হতাশা কাজ করবে না, কখনো হীনমন্যতা কাজ করবে না। আপনার আপন ভাইকে যেভাবে আপনি সব কিছু শেয়ার করতে পারেন, আপনার যারা মেন্টর আছে, দায়িত্বশীল আছে, তাদের কাছে আপনি মন খুলে প্রাণ খুলে সব কথা বলতে পারবেন। এবং ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে প্রস্তাবনা, আমরা কি চাই, আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একজন সৃষ্টি হিসাবে, আল্লাহর একজন প্রতিনিধি হিসাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাই। এবং এটার জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদের মূল কাজই হচ্ছে এটা, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করা, ইনসাফের পক্ষে মানুষদেরকে ডাকা, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এবং আমরা যে বলছি একটি শহীদদের আলোকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে ধরনের লোক তৈরি করা দরকার, সেই ধরনের লোক ইসলামী ছাত্র শিবির গত 54 বছর ধরে আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করছে। এবং ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লব পরবর্তী এখন পর্যন্ত সারা বাংলাদেশের এবং সারা বিশ্বে নজির স্থাপন করছে তার কথা এবং কাজের মাধ্যমে। তো আমি অনুরোধ করবো, ইসলামী ছাত্র শিবিরের যে অসাধারণ প্রস্তাবনা জাতির কাছে হাজির করেছে, সেই প্রস্তাবনার সাথে আপনারা আপনাদের সম্মতি, আপনাদের যে চিন্তা, আপনাদের যে প্রত্যাশা সেটা ব্যক্ত করবেন। এবং ইসলামী ছাত্র শিবিরের যে অসাধারণ রিপোর্ট বই আছে, আমি এটা সব জায়গায় বলার চেষ্টা করি। আজকে আমি ছাত্র শিবির, আজকে আমি যে সাদিক ক্যাম্প, আজকে এই পর্যায়ে আসার পিছনে ইসলামী ছাত্র শিবির আমাকে অসাধারণ ভূমিকা পালন করেছে। আমার মেন্টররা, আমার দায়িত্বশীলরা, আমার এই পর্যায়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবির আমার দায়িত্বশীল, আমার মেন্টররা, তারা আমার জন্য তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই, সেই প্রথম বর্ষে যখন ভর্তি হওয়ার পরে আমার ডিপার্টমেন্টে আমার পড়াশোনা কীভাবে করব, আমার স্কিল কীভাবে ডেভেলপমেন্ট করব, কীভাবে মানুষের সাথে মিশবো, কীভাবে কথা বলবো, এই সব কিছু আমাদেরকে ধরে ধরে শেখাইছে। এবং একই সাথে আমার ফার্স্ট সেমিস্টার আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি, একই সাথে অ্যাক্টিভিজমও করেছি, একই সাথে মানুষের উপকার করার জন্য যা যা করা দরকার সেটাও করেছি, একই সাথে মানবতার জন্য কাজ করার জন্য যা যা করা দরকার তাও করেছি। তো ইসলামী ছাত্র শিবিরের মতো অসাধারণ এই সংগঠনে একটা লুক্রেটিভ জায়গা যে ছাত্র শিবির করতে পারা। তা আমি অনুরোধ করবো, এখানে যারা আছেন, আপনার জীবনকে যদি আলোকিত করতে চান, আপনি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চান, আপনি যদি আপনার পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হতে চান এবং আপনার যে স্বপ্ন, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে আমরা আহ্বান করছি আপনাকে ইসলামী ছাত্র শিবিরের দিকে। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরে আপনি যখন আসবেন, ইসলামী ছাত্র শিবিরে যখন রিপোর্ট রাখবেন, তখন আপনার প্রতিনিয়ত সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে। ক্রমাগত আপনি আপনার ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন, আপনার প্রতিনিয়ত সব দিক দিয়ে আপনার ইমপ্রুভমেন্ট আপনি ফিল করতে পারবেন। এবং একই সাথে একজন মুসলমান হিসাবে ইসলামী ছাত্র শিবিরের প্রস্তাবনাটা কি, একজন মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন সে কাজটা ঠিকমতো করা, দিনে 5 ওয়াক্ত নামাজ, যেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, রেগুলার কোরআন এবং হাদিস অধ্যয়ন করা,
এবং কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে আলোকিত করা এবং সমাজকে আলোকিত করা। তো এইভাবে যদি আপনি আপনার লাইফটাকে লিড করেন, তাহলে আপনার জীবনটা অনেক বেশি প্রাণবন্ত এবং প্রশান্তিময় হয়ে উঠবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আমি যেই বলতেছি রিপোর্ট বইটা আপনার এই শিবির করতে হবে না, শিবির না করলে আপনি রিপোর্ট বইটা রাখতে পারেন। এই রিপোর্ট বইটা একটা সায়েন্টিফিক রিপোর্ট বই। একই সাথে ছাত্র শিবিরের আমাদের সমৃদ্ধ লিটারেচার আছে, যে লিটারেচারগুলো পড়ার মাধ্যমে আপনি সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং ধর্মতত্ত্ব থেকে শুরু করে দেশ দুনিয়ার সকল বিষয় সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে, আপনার একটা হোলিস্টিক নলেজ আপনার তৈরি হবে। তো আমি আশা করছি আজকে যারা নবীন শিক্ষার্থীরা আছে তারা ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানবে। ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যদি আপনারা সমালোচনা করেন সেটাকে আমরা সাদরে গ্রহণ করব, যদি প্রশংসা করেন সেটাকে আমরা সাদরে গ্রহণ করব। আমরা চাই আপনারা ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানেন এবং আগামীর জন্য আপনাদেরকে প্রস্তুত করেন। একই সাথে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের আমাদের লাইফের কাঙ্ক্ষিত গোল আমাদের এখন থেকে আমাদের ঠিক করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে মনে করি আমি একজন বিশেষ ক্যাডার হব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, অথবা সরকারি আমি আমলা হব, টিচার হব, ব্যবসায়ী হব। এটা আমার লাইফের গোল। এটা আমার লাইফের গোল কখনো হতে পারে না। আমার লাইফের গোল হবে আল্লাহ তাআলা আমাকে যে জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর দিনকে বিজয়ী করা এবং একজন ভালো মানুষ হওয়া, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করা, সবসময় সত্যের উপর অটল থাকা। সেই নিয়তটা যদি আমার সবসময় ঠিক থাকে তাহলে আমি সবসময় বিজয়ী হব। আমার ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি ব্যবসায়ী হই, আমি সরকারি আমলা হই, এই সব কিছুতেই আমি প্রশান্তি পাবো। তো এই লাইফের মূল মাকসাদটা যদি আমাদের ঠিক করতে পারি তাহলে আমার বাকি যা অর্জন, সে অর্জনগুলো আমাদের অটু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেই সন্তুষ্টির পথে আমরা যেন সবসময় অটল থাকতে পারি। একই সাথে আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদের যে চিন্তা, আমাদের যে সম্ভাবনা, আমাদের যে ইনোভেশন, সেটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের মধ্যে 10টা বাংলাদেশ চালানো যাবে ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশ আমরা কেন পারছি না? কারণ আমাদের এই কৃষি সেক্টরকে যেভাবে আমাদের কাজে লাগানো দরকার, এখানকার শিক্ষার্থীদেরকে যেভাবে তৈরি করা দরকার, সেটা না পারার কারণে আমাদের যেভাবে গ্রোথ হওয়া দরকার ছিল, আমাদের যেভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল, সেটা আমরা পারি নাই। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও দেখি, তাদের যে অগ্রগতি অ্যাগ্রো ফার্মিংয়ে, অথবা যদি চায়না দেখি, ইভেন ব্রাজিল, আমেরিকা, রাশিয়া, তাদের সায়েন্স টেকনোলজির পাশাপাশি অ্যাগ্রো ফার্মিংয়ে তাদের যে অবদান, সে অবদানের মাধ্যমে আজকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো সম্ভাবনা কিন্তু তাদের নাই। আমাদের এই দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রত্যেকটা জায়গায় আমাদের রিসোর্স। আমি তার্কিতে গিয়েছিলাম, তার্কিতে যাওয়ার পরে ওইখানকার সমাজকে আমি বোঝার চেষ্টা করেছি, ওইখানকার ব্যবসায়ীদের সাথে আমি বসেছি। তো ওখানকার একজন ব্যবসায়ী আমাদের বাংলাদেশে ব্যবসা করে এবং সে বলছিল, আমি তোমাদের দেশে ব্যবসা করছি আজকে 15 বছর ধরে, তোমাদের দেশে এত সম্ভাবনা, কিন্তু তোমরা কেন কাজ করো না, কেন তোমরা অ্যাগ্রো ফার্মিং করো না? সে বলছে, আমি তোমাদের এখানে ব্যবসা করছি, আমি না পারি আরবি, না পারি বাংলা, না পারি ইংরেজি, আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এরপরও আমি তোমাদের দেশে ব্যবসা করে আমি আজকে আমার দেশের জন্য কন্ট্রিবিউশন করছি, তোমাদের দেশে কন্ট্রিবিউট করছি এবং সারা বিশ্বের আমি আজকে অবদান রাখছি। তো তোমরা যদি ঠিকমতো তোমাদের অ্যাগ্রো ফার্মিংটা করতে পারো, তোমাদের দেশে যে সস্তায় লেবার পাওয়া যায়, শ্রমিক পাওয়া যায়, এবং তোমাদের দেশের মাটি যে উর্বর, সেটা যদি তোমরা ঠিকমতো কাজে লাগাতে পারো, তোমরা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারবা। তো এখন এই নেতৃত্ব এবং এই যে আমাদের ইকোনমিকে যদি আমরা ডেভেলপ করতে চাই, আমাদের যে অ্যাগ্রো ফার্মিংয়ের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই, আমাদের ইকোনমি, আমাদের জিডিপি বাড়াতে চাই, তাহলে এইখানে আমরা যারা উপস্থিত আছি, প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা উপস্থিত আছে, আমাদেরকেই করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি বিশ্বাস করি এই যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাকৃবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সিলেটে, আমরা সবাই একসাথে যদি আমরা কাজ করতে পারি এবং আমরা যদি আমাদের চিন্তা, আমাদের ইনোভেশন, আমাদের ক্রিয়েশনের মাধ্যমে আমরা যদি একটা যদি কৃষি বিপ্লব করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার, এবং আমি বিশ্বাস করি আপনাদের পক্ষে সেটা সম্ভব। এবং এটা করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা খুবই দুর্ভাগ্যের। ব্রিটিশরা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা এখনও থেকে গেছে। আমি যখন
এসএসসিতে ছিলাম, তখন কৃষি শিক্ষা পড়ছিলাম। তো কৃষি শিক্ষা এটা জাস্ট হচ্ছে ওই দু একটা মানে ওই যে হর্টিকালচার পার্ক, এরপরে হচ্ছে হেরিটেজ পার্ক, কোনো কিছু কখনো বোঝাই নাই, জাস্ট মুখস্থ করছি। তো এই ধরনের তো পার্ক করে আর মুখস্থ করে ডেফিনেশন মুখস্থ করে তো কখনো এখান থেকে ভালো কিছু বের হবে না। তো আমাদের এই প্রত্যেকটা জায়গায় আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি, দেখা যায় মাদ্রাসায় সে ক্লাস 2, 3, 4 থেকেই ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, আরবির ওই গ্রামারটাই সে পড়ে, অথবা ইংলিশের সেন্টেন্স কাকে বলে, ন্যারেশন কাকে বলে, শুধু কাকে বলে শিখে, কিন্তু কাকে বলে না শিখে কীভাবে প্রয়োগ করতে হবে এটা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না। তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে ব্রিটিশরা বলে গেছিল, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এই অঞ্চলের তারা হচ্ছে রক্তে মাংসে হচ্ছে সে ভারতীয় হবে, কিন্তু তার চিন্তায় সে হবে সে একজন ব্রিটিশ, তার ওই চিন্তা ওর মধ্যে থেকে যাবে, এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সমাজের কোনো পরিবর্তন হবে না। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে কাঠামো, আমাদের যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, এই সকল শিক্ষা কমিশনগুলো সেই হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে। ভারতের একটা শ্যাডো এডুকেশন সিস্টেম আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা ছিল। আমাদের যতগুলো কমিশন হয়েছে, সেটা নূরখান শিক্ষা কমিশন বলেন, অথবা কুদরত কুদাই শিক্ষা কমিশন বলেন, কবির চৌধুরী শিক্ষা কমিশন বলেন, শামসুল হক শিক্ষা কমিশন বলেন, এই প্রত্যেকটা কমিশনগুলো আলটিমেটলি হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে। যে কারণে আমাদের এখানকার যে থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম প্রমোট করা দরকার ছিল, সেটা হয়নি। একজন শিক্ষার্থী একই সাথে সে থিওলজিও জানবে, একই সাথে সে সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশনও জানবে। এবং এই দুইটা সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছে, কিন্তু এই শিক্ষিত হওয়ার পরে সে বেকার হচ্ছে, শিক্ষিত হওয়ার পরে সে নৈতিকভাবে অসৎ হচ্ছে। আমরা যদি দেখি, আমাদের 54 বছর যদি স্টাডি করি, অথবা বিগত ফেসিবাদী আমল যদি আমরা দেখি, আমাদের এখান থেকে শিক্ষিত হয়ে বড় বড় ক্যারিয়ার করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, সরকারি আমলা হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, সমাজের বড় বড় জায়গায় গিয়েছে, কিন্তু সমাজের বড় বড় জায়গায় গিয়ে তারা অসৎ হয়েছে, মানুষের ক্ষতি করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে, রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা চাই? আমরা চাই না। সুতরাং আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার, এবং সেই বিপ্লবের জন্য, সে রেডিক্যাল চেঞ্জের জন্য জুলাই বিপ্লব আমাদের শহীদরা জীবন দিয়েছে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার, আমাদের কালচারাল জায়গায় সংস্কৃতি দরকার, আমাদের ইকোনমিক জায়গায় সংস্কার দরকার, প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার। এবং সবার আগে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। এবং সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের যে 5 দফা কর্মসূচি আছে, সেখানে 4 নম্বর দফায় হলো শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলন সংগ্রাম জারি রাখা, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সবসময় পাশে থাকা। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায্য আন্দোলনের পাশে ছিল। আজকের যে কোটা সংস্কার আন্দোলন, সেটা কিন্তু ইসলামী ছাত্র শিবিরই শুরু করেছিল। ইসলামী ছাত্র শিবির 1997 সালেই প্রথমে এই অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এরপরে 2007 সালে, 13 সালে, 14 সালে অসংখ্য আন্দোলন হয়েছিল, এবং 2018 সালে সে কোটা ব্যবস্থা বিলোপ করা হয়, এবং সর্বশেষ 24 সালে আবার চালু করা হয়। এবং এই কোটা সংস্কার আন্দোলন থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং খুনি হাসিনার পতন। তো এই অন্যায্য আন্দোলনের অন্যায্যতার বিরুদ্ধে এবং সকল জুলুমের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে। এবং ইতিমধ্যে